প্রজাতন্ত্রের মূল কথাই হচ্ছে রাজা নয় প্রজা, প্রজারা ঠিক করবেন যে তারা কাদের দ্বারা শাসিত হবে। আপনারা জানেন ইংরেজ আমলে যখন স্বাধীনতার সংগ্রাম হচ্ছে তখন ইংরেজরা খুব ঠাট্টা করে বলতেন যে ভারতীয়দের স্বাধীনতা দিয়ে কি হবে, তারা তো নিজেদের কখনো শাসন করেনি। তা আমাদের যারা নেতা ছিলেন তারা অনেক চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, প্রজাতন্ত্র হচ্ছে, সেই প্রজাতন্ত্রের মূল কথা হচ্ছে 5 বছর পর পর আমরা ভোট দিয়ে ঠিক করবো। কি ঠিক করবো? সিলেবাসটা কি? সিলেবাসটা আমাদের সংবিধান তৈরি করে দিয়েছে, যার ফলে প্রত্যেককে পার্লামেন্টে যাওয়ার আগে শপথ নিতে হয়। আপনার আমার ভোটে জিতে তিনি পার্লামেন্টে ঢুকতে পারেন না, ঢোকার আগে তাকে শপথ নিয়ে ঢুকতে হয়। সেই শপথটা হচ্ছে আমি ভারতবর্ষের সংবিধানকে ঊর্ধ্বে তুলে ধরবো এবং সংবিধানের যে মূল চিন্তা তাকে কার্যকর করবো। আমাদের ভারতবর্ষের সংবিধানের 3টি চিন্তা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অর্থনৈতিক ন্যায়, ইকোনমিক জাস্টিস, একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস মানে হচ্ছে যে ভারতবর্ষে চিরকাল আমরা উচ্চবর্ণ নিচুবর্ণের পার্থক্য করেছি, আমরা মানুষকে অসুচি করে ঘৃণা করেছি। তুমি ওই ধর্ম করো বিধর্মী, তাদের আমরা বাতিল করেছি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম শিখিয়েছি, তা করা যায় না। এবং আপনারা জানেন যে আমরা বিবেকানন্দের কথা বলি, বিবেকানন্দ বলতেন তুমি মুচি ম্যাথো কোনো আমার বুকে এসে, ভারতবর্ষের সংবিধান সেই দর্শনটাকে গ্রহণ করে। তাহলে এই সোশ্যাল জাস্টিস আনতে হবে, কিন্তু এটা আনতে গেলে কি করে আনা যাবে? পদ্ধতি খুব সহজ। একটা হচ্ছে মানুষকে শিক্ষার আলো দিতে হবে, লিবার্টি অফ থট এন্ড লিবার্টি অফ এক্সপ্রেশন, এই দুটো শব্দের অত্যন্ত বড় ব্যঞ্জনা আছে। আমার চিন্তার যে মুক্ত পরিবেশ চাই, স্বাধীনভাবে কথা বলার মুক্ত পরিবেশ চাই। এখন আপনি দেখবেন স্বাধীনভাবে কথা বললে ভারতবর্ষের বুকে বহু লোককে জেলে যেতে হয়। একজন অধ্যাপক যিনি হুইল চেয়ারে চলাফেরা করেন, তাকে পর্যন্ত বছরের পর বছর জেলে থাকতে হয়, তার কারণ তিনি মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছেন। আমাদের এই রাজ্যে বহু ইউটিউবার, আমাদের এই সমস্ত বড় বড় পত্র পত্রিকা, তারা তো বিকৃত এবং বিকৃত, তারা কখনো স্বাধীনভাবে কাজ করেন না। যে সংবাদ পরিবেশন করেন তা হচ্ছে মালিকদের কথাই তারা বলেন। কিন্তু ছোটখাটো ইউটিউবার যারা স্বাধীনভাবে আপনাদের কথাটা পৌঁছে দেন, তাদের মাঝে মাঝে থানায় ডেকে রাখা হয়, হুমকি দেওয়া হয়, জেলে করে দেওয়া হয়। একমাত্র যখন আমাদের কথা বলেন তখন পুলিশ একটু ভয় পেয়ে যায়। বহু ইউটিউবার আমার কাছে আসেন যে স্যার আমাদের এরকম ডেকে পুলিশ থানায় ডেকে পাঠিয়েছে, হুমকি দিয়েছে। আমি তাদের গিয়ে বলি তুমি গিয়ে আমার নাম করে বলবে যে ওকে আপনি ডাকুন, কেন ওর বক্তব্যতে আমরা প্রচার করি। এইরকম ক্ষেত্রে অনেক সময় পুলিশ বলছে কেন সব ঝামেলা করছেন, চলে যায়। অর্থাৎ এরা স্বাধীন কথা বলার অধিকারকে কেড়ে নিচ্ছে, এবং এই স্বাধীন কথা বলার অধিকার কেড়ে নেওয়ার অর্থই হচ্ছে আপনাকে স্বাধীনভাবে চিন্তা না করবার অধিকার। তাই দেখবেন স্কুল প্রসঙ্গ এসে গেছে, স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হওয়ার পদ্ধতিটা কি? ধরুন বাবা বলে তারা একটা কাজ করেছিলেন, অত্যন্ত প্রশংসনীয় কাজ, তা হচ্ছে বিনা পয়সায় লেখাপড়া শেখানো ক্লাস 12 পর্যন্ত। এবং যারা লেখাপড়া শিখবেন তাদের শেখাবেন তারা, শেখাবেন আমার পাড়ার আমার গ্রামের শিক্ষিত ছেলেরা। যে শিক্ষিত ছেলেরা আগে চাকরির জন্য ব্যাংকের কেরানি কিংবা সরকারি দপ্তরের কেরানি এটা নিয়ে খুব চিন্তিত ছিল, এখন তাদের বলা হয় তোমরা তোমাদের শিক্ষা দান করো। কথা আছে না, বিদ্যা যতই করিবে দান তত যাবে বেড়ে। তুমি যদি তোমার গ্রামের ছেলে মেয়েদের শিক্ষিত করতে পারো, তোমাকে সরকার সম্মানিত করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার জনগণের টাকায় চলে, সেই জনগণের টাকা দিয়ে জনগণের যাতে মৌলিক উপকার হয় তার একমাত্র পদ্ধতি হচ্ছে মানুষকে শিক্ষিত করা। সেই কাজটা করা হয়। জনগণের টাকা দিয়ে জনগণকে আমি খানিকটা লক্ষ্মীশ্রী ভাতা দিলাম, কন্যাশ্রী দিলাম, রূপশ্রী দিলাম, তাকে এইভাবে স্বনির্ভর করার পরিবর্তে তাকে আমি ক্রমশ পরনির্ভর করে তুললাম, এটা কোনো পরিকল্পনা নয়। যাই হোক, সেই বিতর্ক পরে হবে, সময় নেই। তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হলো, তাতে গ্রামের ছেলেরা প্রশ্ন করতে শুরু করে। আগে ফার্স্ট হতো কলকাতার নামি স্কুলের ছেলেমেয়েরা, এখন দেখবেন পরীক্ষার পর ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তারা গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। তার কারণ বামফ্রন্ট সরকার একটা শিক্ষার পরিকাঠামো তৈরি করেছিল, যে পরিকাঠামোর সুযোগ নিয়ে সামান্য সুযোগ পেলেই তারা কিন্তু শিক্ষার প্রতি আগ্রহান্বিত হচ্ছিল এবং তারা সফল হচ্ছিল। সেটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা কি? এটা মারাত্মক পরিকল্পনা। এই দৃষ্টান্তই
মমতার করে যাওয়া দৃষ্টান্ত মোদী ভারতবর্ষে মেনে চলেছে। 2011 মমতা ক্ষমতা আসার পর এটা করেছিল, চাকরি বিক্রি। তুমি আমাকে টাকা দাও, তোমায় আমি শিক্ষকতার কাজ দেবো। এই কত বড় অন্যায়! একজন শিক্ষক শুধুমাত্র একটা অফিসের কেরানির মতো দুটো ফাইল সই করছেন না, তিনি একটা গোটা প্রজন্মকে তৈরি করছেন। শিক্ষকেরা মানুষের চেতনা তৈরি করে। সেই শিক্ষকদের যদি আমি টাকার বিনিময়ে চাকরি দিই, তার যোগ্যতার বিনিময় নয়, তাহলে কি হবে? যখনই সেই শিক্ষক পড়াতে যাবেন, আপনি আপনার ঘরের ছেলে মেয়েকে সেখানে পাঠাবেন না। এবং এটা কেন হলো জানেন? ব্যক্তি পুঁজি তারা চাইছেন শিক্ষাটা ভালো ব্যবসা চায়। আপনারা দেখবেন এই কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে যখন যাবেন, কত প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে, বড় বড় বাড়ি, এবং আমরা গরিব ঘরের ছেলেমেয়েরা, তাদের কিন্তু এই শিক্ষার সুযোগ থাকছে না। এটাকে অনুকরণ করে এই মোদীও কেন্দ্রের নতুন যে এডুকেশন পলিসি করলো, তার মূল বক্তব্যই হচ্ছে শিক্ষাটা বাণিজ্যিকীকরণ হোক। যাদের পুঁজি আছে তারা কলেজ চালাবে, তারা ইউনিভার্সিটি চালাবে, সরকার ক্রমশ শিক্ষা থেকে হাত গুটিয়ে নেবে। তার ফলে কি হলো? স্টাইপেন্ড বন্ধ করে দেওয়া হলো। যারা কারা স্টাইপেন্ড পাচ্ছিল, ওই গরিব ঘরে দলিত সম্প্রদায়ের মানুষ, তারা স্টাইপেন্ড পেয়ে শিক্ষিত হচ্ছিলেন, প্রশ্ন করছিলেন, সেই জন্য তাদের স্টাইপেন্ড বন্ধ করে দেওয়া হলো। ভারতবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নেই। উদ্দেশ্য কি? যে আমি সরকারি বিদ্যালয়ে অধ্যাপক নেই, পাচ্ছি না, বাবা তোমার টাকা আছে, তুমি চলে যাও অশোকা ইউনিভার্সিটিতে। যে অশোকা ইউনিভার্সিটিতে একজন অধ্যাপক মোদীর অর্থনীতির বিরুদ্ধে প্রবন্ধ লিখেছিলেন, তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। অর্থাৎ সামগ্রিক দেশে একটা দমবন্ধকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই দমবন্ধকর পরিস্থিতির বিরুদ্ধে যখন মানুষ রুখে দাঁড়াচ্ছে, মানুষের রুখে দাঁড়াবার পথ কি? দুটো পথ। এক হচ্ছে প্রতিবাদ করা, আরেক হচ্ছে তার প্রতিবাদের ফসলটা তিনি তুলবেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে। যার ফলে দেখবেন ভোট কেন্দ্রে যাতে আপনি পৌঁছতে না পারেন, তার জন্য পশ্চিমবঙ্গের যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে বিজেপি অন্যান্য রাজ্যে একই কাজ করছে। উত্তর